আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকালে ভালো আছেন। সো মেইনলি আমাদের বাংলাদেশ সেনানৌ বিমান বাহিনীতে একটা মেডিকেল টেস্ট হয় শুরুতে। টোটাল দুইটা মেডিকেল টেস্ট হয়, একটা হচ্ছে যে প্রিলিমিনারিতে, একটা হচ্ছে ফাইনাল মেডিকেল টেস্ট, যেটা আইসিসিতে গ্রিন কার্ড পাওয়ার পরে হয়ে থাকে। তবে আমি দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে কী কী কারণে মেডিকেল টেস্টে বাদ পড়ে একটা ক্যান্ডিডেট, এটা সে নিজেও জানে না। এবং অলমোস্ট 60 থেকে 70% ক্যান্ডিডেট জাস্ট সিলি রিজনে মেডিকেল টেস্ট থেকে বাদ পড়ে আপনার হচ্ছে প্রিলিমিনারি থেকে বাদ পড়ে হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট। তারপরে দেখা যায় যে অনেকে গ্রিন কার্ড পাওয়ার পরে মেডিকেল টেস্টে বাদ পড়ে তার চাকরিটা হারায়। সো এখন এই মেডিকেল টেস্ট সম্পর্কে হয়তো ইউটিউবে অনেক 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 ভিডিও আছে, বাট দ্য মেইন প্রবলেম ইজ ওখানে হয়তো কিছু কিছু পয়েন্ট আপনাকে বলে দিচ্ছে যে কী কী টেস্ট হয়, কিন্তু মেডিকেল টেস্টে যে চেক আপগুলো করা হয় ওইগুলো কীভাবে আপনি সলিউশন করবে, আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি কীভাবে মেডিকেল টেস্টের ওই প্রবলেমগুলো সলভ করে মেডিকেল টেস্টে গিয়ে আপনি ফিট হয়ে আসবেন, এই জিনিসটা আপনাকে বলা হয় না, কোথাও বলা হয় না। সো আমি আজকে ট্রাই করবো যে আপনার মেডিকেল টেস্টে প্রথমে দেখাবো যে কী কী আপনার চেক আপ করা হয়। নাম্বার ওয়ান, এটা সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ, বিজিবি বা এনি কাইন্ড অফ ডিফেন্স জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সকল পরীক্ষাগুলোতেই এই চেক আপগুলো করা হয়ে থাকে, অলমোস্ট এই চেক আপগুলি। আচ্ছা, সো আমি প্রথমে ট্রাই করবো যে কোন কোন পয়েন্টে আপনাকে মেডিকেল টেস্ট দেখা হয়। তারপরে আমি ট্রাই করব যে আপনার এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা আসি, প্রথমে আপনার হচ্ছে দেখা হয় আপনার হাইট, এটা সবচাইতে প্রথমে হাইট দেখা হয়। এবং হাইট ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বাট আমি রিসেন্টলি দেখলাম নেভিতে 5 ফুট 1 ইঞ্চি দেওয়া আছে সার্কুলারে। সো নেভিতে অনলি মেয়েদের যদি অফিসার ক্যাডেট হিসেবে জয়েন করার ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি অ্যাপ্লিকেবল। এক্সেপ্ট দ্যাট আর্মি, এয়ারফোর্স সব জায়গায় মেয়েদের অ্যাটলিস্ট 5 ফুট 2 ইঞ্চি। আচ্ছা, হাইটের একটা কথা পয়েন্ট বলে রাখা ভালো যে আপনার হাইটের ক্ষেত্রে ওইখানকার স্কেলটা মিনিমাম 1 ইঞ্চি একটু বাড়ায় দিতে হয়, মানে দেয় নর্মালি ওরা। সো যারা নর্মালি 5 ফুট দেখা যায় 5 ইঞ্চি, তারা হয়ে যায় 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট যারা 6 ইঞ্চি না, তারা হয়ে যায় 5 ফুট 5 ইঞ্চি, এরকম হয় নর্মালি। বাট হ্যাঁ, আপনি যদি সুন্দরভাবে ভালো মতো প্রপার ওয়েতে দাঁড়াতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি 5 ফুট 4 ইঞ্চি হন, আপনি কাটে কাটে 5 ফুট 4 ইঞ্চি মানে আসতে পারবেন। সো এক্ষেত্রে আপনার প্রথমে দাঁড়ানোর প্র্যাকটিসটা করতে হবে। এবং খুব তার আগে আমি বলবো যে আপনি যদি কিছু এক্সারসাইজ করে যান এই মেডিকেল টেস্টে যাওয়ার আগে, যদি আপনার এই হাইট নিয়ে প্রবলেম থাকে, এই হাইটের প্রবলেম দূর করার জন্য কিছু এক্সারসাইজ আমি আপনাকে সাজেস্ট করবো, এবং খুবই চমৎকার এক্সারসাইজ। ওকে, প্রথম সেটা হচ্ছে যে কিছু ইয়োগা আপনার পজিশন আছে। এই যে আমি এখানে যে পিকচারগুলো দেখানো আছে, এই পিকচারের মতো করে আপনি যদি প্রতিদিন এইগুলো প্র্যাকটিস করেন, প্রতিদিন আপনি সকালে একবার করেন, রাতে একবার করেন, ঠিক আছে, প্রতিদিন যদি আপনি একটা 20 মিনিট করে করেন এই এক্সারসাইজগুলো, তাহলে আপনার যে জিনিসটা হবে যে আপনার এই যে পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের, যে আপনার কোমর থেকে, তারপর হাইটটা আপনাকে ইনক্রিজ অনেক করবে না, হয়তো আপনি 5 ফুট 5 থেকে 5 ফুট 10 হয়ে যাবেন না, বাট আপনি এই 5 ফুট 5 আছেন, আপনাকে যেন 5 ফুট 4 না বানাতে পারে, এটাকে আমি গ্যারান্টি দিতে পারি। বা আপনার 1 ইঞ্চিতে ঝামেলা, ওই 1 ইঞ্চির প্রবলেমটা হয়তো বা সলভ হতে পারে। আর হাইট বাড়ানোর ক্ষেত্রে পৃথিবীর কোনো ওষুধ নাই যেটা আপনাকে খেলে হাইট বেড়ে যাবে। সো হাইট বাড়ানোর জন্য এই এক্সারসাইজগুলোই করতে হবে। এবং আপনি এগুলো রেগুলার যদি করেন, 1 মাস আগে থেকে করেন পরীক্ষার আগে, তাহলে আই বিলিভ আপনি ভালো ফলাফল পাবেন। সেকেন্ড একটা চেক আপ করা হয়, সেটা হচ্ছে ওয়েট। খুবই ইম্পর্ট্যান্ট চেক আপ, কারণ ওয়েটে অনেক 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 ক্যান্ডিডেট বাদ পড়ে। এবং আমি এমন দেখেছি যে মানে একদম একটা ক্যান্ডিডেট সব দিক দিয়ে ফিটফাট, বাট এই জাস্ট ওয়েটের কারণে সে বাদ পড়ে, তার সার্কুলারটা হারাইছে প্রথমে। সেকেন্ড যে সমস্যাটা পড়ে যে আপনার একটা সার্কুলার হারানো মানে কি, আপনার এক টাকা পয়সাও একটা ঝামেলা, টাকা পয়সা আপনি হারালেন, তারপরে আপনার প্রস্তুতি, সব দিক দিয়ে আপনি মানসিকভাবে হতাশে পড়ে যাবেন। সো আপনার ওয়েটের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনার পরীক্ষা দেওয়ার 1 মাস আগে থেকেই, 1 মাস 2 মাস আপনার ওয়েটের লিমিটের উপর নির্ভর করে, 1 থেকে 2 মাস আগে থেকে আপনি একটা ভালো ডায়েট মেনটেন করবেন, রেগুলার আপনি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাবেন। ঠিক আছে, আপনার এই ডায়েটের ক্ষেত্রে আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখলে ডায়েট কীভাবে করবেন ওইটা বুঝতে পারবেন। ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া করবেন। এবং সেকেন্ড একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্সট্রা এক্সারসাইজ করতে হবে। রেগুলার একটু দৌড়ান, রেগুলার পুশ আপ দেন 10টা 20টা, তারপরে একটু চিন আপ দেন। পিএটি আইটেমগুলো যদি একটু রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে এটা আপনার পিএটির জন্য অ্যাপ্লিকেবল, খুব হেল্প করবে। সেকেন্ডলি আপনার ওজন কমাতে অনেক সাহায্য করবে। চেস্টেও চেক আপ করা হয়। চেস্টে আপনার নর্মালি 32 ইঞ্চি থাকতে হয়, এবং এখানে ফোলাতে বলে। হ্যাঁ, অনেকের একটা সমস্যা থাকে যে আপনার এই চেস্টটা ফোলাতে পারে না, মানে 2 ইঞ্চি ফোলাতে পারে না।
সো আমি তাদের জন্য বলবো খুব ইজি একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি পুশ আপ দেওয়া লাগবে, ঠিক আছে। চেস্ট আপনি যদি ফোলাতে সমস্যা থাকে আপনি বেশি বেশি করে পুশ আপ দেবেন, প্রতিদিন 20টা 30টা এভাবে পুশ আপ দেওয়ার প্র্যাকটিস করেন। আপনি যদি 50 থেকে 60টা পুশ আপ দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার চেস্টে কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, আচ্ছা, তারপর আইসাইট, আপনার এই যে আয়ের একটা চেক আপ করা হয় চোখের, নর্মালি 2.5 ±2.5 পর্যন্ত অ্যাপ্লিকেবল। আপনার যদি চশমা ইউজ করে 2.5 পর্যন্ত থাকে তাহলে কোনো সমস্যাই নেই। বাট হ্যাঁ, এখানে আপনার চেক আপ এভাবে মেশিন দিয়ে করানো হয় না, এখানে চেক আপ করা হয় এবং একটা চার্ট থাকে, চার্টে আপনাকে এই যে আপনার এই PZ এই সবুজ কালি দিয়ে যেটা মার্ক করা আছে এই অক্ষরগুলো বলতে বলে, তাহলে আপনার 6/6 আপনার মানে দেখা হয়। সো আপনি যে কাজটা করবেন, যদি আপনি এখানে আপনার প্র্যাকটিস করতে চান, সবচেয়ে বেস্ট হয় পরীক্ষা দেওয়ার 1 মাস আগে আপনি এরকম একটা চার্ট দোকান থেকে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে এটা আপনার দরজার সামনে লাগাই রাখবেন। আপনি ওখান থেকে একটু দূর থেকে ওইটা পড়া ট্রাই করবেন, এক চোখ বন্ধ করবেন এক হাত দিয়ে, তারপরে এই জিনিসটা পড়া ট্রাই করবেন, ঠিক আছে। প্রতিদিন পড়া ট্রাই করলে দেখা যাবে যে আপনার এটা ভালো একটা প্র্যাকটিস হবে এবং আপনি ইজিলি ওইখানে বলে দিয়ে আসতে পারবেন। তো চোখ নিয়ে কোনো ঝামেলা নেই, যাদের চোখের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এটা, আর যাদের চোখ একদম 100তে 100 তাদের কিছুই করা লাগবে না। আচ্ছা, দাঁতের ক্ষেত্রে সবচাইতে যে জিনিসটাকে অনেক বেশিরভাগের বাদ পড়ে সেটা হচ্ছে যে আপনার এটাকে বলে গ্যাজারো দাঁত, মানে একটা দাঁতের উপর আরেকটা দাঁতের উপর আরেকটা দাঁত, এই প্রবলেমটা থাকলে মূলত দাঁতে আপনাকে বাদ দেয়। এছাড়া অনেকের দাঁত একটু ফাঁকা থাকে, নো প্রবলেম। দাঁতে আপনার যদি ক্যাভিটি থাকে তো নো প্রবলেম, ঠিক আছে। ক্যাভিটি থাকলে আপনি এটা ফিলিং করে যান, কোনো সমস্যা নেই। বা দাঁতে যদি রুট ক্যানেল করা থাকে সেক্ষেত্রে একটু ধরে, তাও কোনো সমস্যা নেই আপনার। তবে আমি বলবো যে রুট ক্যানেল না করতে, ঠিক আছে। রুট ক্যানেল দরকার হলে আপনার চাকরি হওয়ার পরে করেন, বাট আমি বলবো যে মেডিকেল টেস্টে যাওয়ার আগে রুট ক্যানেল করা দেয়, কারণ যদি করে থাকেন নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আর হচ্ছে দাঁতে যদি একটার পর দাঁতের পর আরেকটা দাঁত এরকম গ্যাজানো দাঁতটা থাকে, সেক্ষেত্রে আপনি গেলে আপনাকে হয়তো এটা ঠিক করে আসতে বলবেন, তারপরে আপনাকে টেম্পোরারিভাবে আপনাকে ফিট দিয়ে দেওয়ার কথা। আমি আমার এমন অনেকেই দেখেছি তাকে ফিট দিয়ে দিয়েছে, পরবর্তীতে চাকরি হওয়ার পরে তাকে বলেছে যে এগুলো ঠিক করে আসতে দেয়। তবে আমি বলবো যে যদি এই প্রবলেমগুলো থাকে, তা আপনার গ্যাজানো দাঁত থাকে, আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে ওই জিনিসটা ঠিক করার ট্রাই করেন। একটু টাইম লাগে, এর ক্ষেত্রে 6 মাসের মতো টাইম লাগে, 6 থেকে 1 বছরের মতো লাগে। সো দাঁতের বিষয়টা থাকলে আপনি একটু আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। ওকে, নোজের ক্ষেত্রে আপনার পলিপাসটা দেখা হয় মেইনলি। সো আপনার পলিপাসে কোনো সমস্যা থাকলে খুবই সিম্পল একটা অপারেশন করা হয়, ওই অপারেশনটা আপনি করে 100% এখানে ফিরে আসতে পারবেন, ঠিক আছে। অনেকে পলিপাসে অনেক ভয় পায় যে পলিপাসে গেলে হয়তো বাদ দিয়ে দিবে নাকি। হ্যাঁ, পলিপাসে গেলে আপনাকে বাদ দিয়ে দিবে, কিন্তু আপনি এটা চিকিৎসা করে গেলে কিছুই বলবে না, ঠিক আছে। এখানে আপনি একটা অপারেশন করেন, আর যাদের পলিপাস কম থাকে তাদের মেবি অপারেশন করা লাগে না, জাস্ট ড্রপ দিয়ে দিলেই এনাফ। সো আপনি একটা যদি পলিপাসের সমস্যা থাকে আপনি একটা ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পরে তারপর আপনি খুব শীঘ্রই একটা চিকিৎসা পাবেন। থ্রোট বা গলার হচ্ছে মেইনলি দেখা হয় আপনার এখানে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা। অনেকের যে জিনিসটা হচ্ছে টনসিল ফুলে যায়, মেইনলি টনসিল ফোলাটা মেইনলি দেখা হয় এখানে। সো আপনার যদি টনসিল ফোলার সমস্যা থাকে তাহলে এটার যে মেডিসিনটা আছে ওটা নিয়ে আপনি যাবেন, তাহলে আশা করি কোনো সমস্যা নেই। আপনার মেইন টার্গেট থাকবে যেদিন মেডিকেল যাবেন ওই দিন আপনাকে ফিট দেখাতে হবে, ঠিক আছে। তারপরে কি হয়, তার আগে কি হয়, হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার, জাস্ট ওই দিনের জন্য আপনার দরকার ওষুধ খেয়ে যেভাবে হোক আপনার ওই দিন ফিট দেখাতে হবে, দ্যাটস ইট। নকনি সবচাইতে বেশি ক্যান্ডিডেট বাদ পড়ে এই একমাত্র নকনির কারণে। সো আপনি যে কাজটা করবেন, নকনি যদি কারোর থাকে, ঠিক আছে না, তাহলে আপনি জাস্ট আমি একটা এক্সারসাইজ দেখাবো এখানে। এই যে বাটারফ্লাই সবচেয়ে ইফেক্টিভ এক্সারসাইজ। আপনি বাটারফ্লাইটা প্রতিদিন 100টা করে করেন, সকালে করেন, বিকালে করেন, দুপুরে করেন, রাতে করেন, সবসময় আপনি বাটারফ্লাই করবেন, আপনার নকনি 100% দূর হয়ে যাবে। বাটারফ্লাই বেশি 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 করেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই একটা অবস্টেকাল, আপনি এখানে বোতল দেন, এখানে কিছু একটা দেন, ঠিক আছে, দিয়ে এভাবে দাঁড়ান, প্রতিদিন এভাবে দাঁড়ানোর প্র্যাকটিস করেন, দ্যাটস ইট। কারণ আপনার ওইখানে মেনে দাঁড়ানো লাগবে এবং দাঁড়ানোর পরে আপনাকে দেখা হবে যে আপনার এখানে কোনো ফাঁকা আছে কি না, এই পায়ের মাঝখানে ফাঁকা থাকতে হবে, এটা হচ্ছে মেইন কাজ। সো দাঁড়ানোর আপনি যদি সব কিছুই করেন কিন্তু আপনি দাঁড়াতে পারেন না ঠিকঠাক মতো, ঠিক আছে, দাঁড়ানোর পরে আপনার ফাঁকাটা থাকে না, তাহলে আপনি বাদ পড়বেন 100%। সো আপনার মেইন প্র্যাকটিস 1 নম্বরে এই বাটারফ্লাই এক্সারসাইজটা করা এবং সেকেন্ডলি এইভাবে দাঁড়ানোটা শেখা। এর জন্য আপনি এখানে এই মেশিনটা যদি পান অনলাইনে কোথাও, বেটার না পেলে আপনি বোতল দিতে পারেন। বা হ্যাঁ, আমি নিজে বলি, আমার কথা বলি, আমি টোটাল অলরেডি 5 বার মেডিকেল দিয়েছি এবং 5 বারই সিলেক্টেড হয়েছে মেডিকেলে। এবং আমি এই সমস্যাটা আমারও ছিল এবং দূর করার জন্য আমি বোতল ইউজ করেছিলাম, আমার এখনো মনে আছে। এবং অনেকে বলে কোল বালিশ ইউজ করতে, হ্যাঁ অবশ্যই রাতের বেলা আপনি একটু পায়ের মাঝখানে কোল বালিশ দিলে এটা বেটার। বাট সবচেয়ে ভালো ইফেক্টিভ কাজ করে 1 বাটারফ্লাই এক্সারসাইজ, 2 এই পায়ের মাঝখানে কোনো একটা অবস্টাকেল রাখা।
তারপর দেখা যায় আপনার হচ্ছে কোনো অ্যাবনর্মাল অর্গান, অর্থাৎ আপনার হচ্ছে হাতে কোনো হাড্ডি ভাঙা, আঙ্গুল বাঁকা, এমন কোনো কিছু যদি থাকে, চোখ ধরেন যে চোখে সমস্যা, বা চুলে কোনো সমস্যা হয় না আপনার, কোনো অ্যাবনর্মাল কিছু, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এগুলো থাকলে আপনাকে বাদ দিয়ে দেবে 100%। আর এগুলো যদি থাকে আপনার হাত পা ভাঙা, বা একটা আঙ্গুল ছোট, একটা হাতের আঙ্গুল সব বড়, একটা হাতে 6টা আঙ্গুল, একটা হাতে 5টা আঙ্গুল, এগুলো থাকলে আমি বলবো যে আপনি অ্যাপ্লাই প্লিজ করেন না, কারণ অ্যাপ্লাই করলে আপনার শুধু টাকাগুলো নষ্ট হবে, এবং সেকেন্ডলি আপনি আশাহত হবেন, হতাশ হবেন। ভেরিকোজ ভেইন, এটা হচ্ছে যে নর্মালি চেক আপ করা হয়, খুব ভালোভাবে চেক আপ করে, অনেকে বাদ পড়ে এখানে। সো এটার জন্য অনেকে দেখা যায় যে এটা চেক আপ করা হয় কীভাবে, আপনাকে দাঁড় করায় আপনাকে বলে যে 10টা সিট আপ গেট আপ দিতে, সিট আপ গেট আপ দেওয়ার পরে তারপর পিছনে এসে এখানে দেখে যে আপনার ভেরিকোজ ভেইন আসছে কিনা। সো আপনার যদি ভেরিকোজ ভেইন থাকে, এখানে আমি শুনেছি যে আপনার নর্মালি অনেক ধরনের মেডিসিন পাওয়া যায়। আপনি একটা ডাক্তার দেখাবেন এবং ডাক্তারকে বলবেন যে আমাকে টেম্পোরারি একটা মেডিসিন দিতে, যেটা খেলে আমার হয়তো 1-2 দিনের জন্য ভেরিকোজ ভেইনটা মানে দেবে থাকবে। বা দেখেন, এটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে অপারেশন, আপনার তো পার্মানেন্ট সলিউশন দরকার নেই, আপনার জাস্ট দেখাতে হবে ওই দিন আপনি ফিট। সো আপনি টেম্পোরারি আপনি কিছু মেডিসিন, কিছু ইনজেকশন নিয়ে এই ভেরিকোজটা দমায় রাখতে পারেন, যদি আপনার থাকে এক্সট্রিম লেভেলের, এই লেভেলের। আর যদি হালকা থাকলে কোনো সমস্যা নেই। আমি এমন অনেক ক্যান্ডিডেট দেখছি যারা টিকে গেছে, ইনফ্যাক্ট চাকরিও করতেছে, তাদের ভেরিকোজ ভেইন ছিল, অল্প ছিল। সো অল্প থাকলে নো প্রবলেম। ওকে, তারপরে আপনার ফিঙ্গার্স, আপনার অনেকে আমি দেখেছি বাদ পড়তে, সেটা হচ্ছে আপনার অ্যাবনর্মাল ফিঙ্গার, অর্থাৎ এখানে 3 নাম্বার যে ফিঙ্গারটা আছে, 3 নাম্বার ফিঙ্গারটা যদি আপনার বড় থাকে, এই 5টা ফিঙ্গারের মধ্যে 3 নাম্বার ফিঙ্গারটা যখন বড় থাকে অনেকে, এর কারণে অনেকে বাদ দেয়। সো আপনার দেখবেন যে আপনার ফিঙ্গারগুলো অলকাইট আছে কিনা, এখানে যেভাবে আছে সেকেন্ড ফিঙ্গারটা প্রথম ফিঙ্গারের সমান থাকলে নো প্রবলেম। বাট কোনো ফিঙ্গার যদি নাই, একটা ফিঙ্গার নাই, অথবা একটা ফিঙ্গার অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দেওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে। আচ্ছা, চেস্টের ক্ষেত্রে মেইনলি আপনার আমি খুবই শকিং, আমি হচ্ছে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি যে বোর্ডে গ্রিন কার্ড পেয়েছিলাম, আমার সাথে একজন এয়ারফোর্স ক্যান্ডিডেট গ্রিন কার্ড পেয়েছিল, এবং দ্য মেইন প্রবলেম ইজ এয়ারফোর্সে আপনার ফাইনাল মেডিকেল টেস্টটা করা হয় হচ্ছে গ্রিন কার্ড পাওয়ার পরে, এবং এই ফাইনাল মেডিকেল টেস্টে ওর এই চেস্টে প্রবলেম ধরা পড়ে, ওর করোনা আক্রান্ত হয়েছিল এই কারণে। সো আপনার এক্সরে অবশ্যই আপনি করে যাবেন আগে থেকে। যে পয়েন্টটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে চেস্ট এক্সরে। সো আপনার ফাইনাল মেডিকেল টেস্ট যেটা হবে, এটা মেইনলি ফাইনাল মেডিকেল টেস্টের একটা টেস্ট। এটা হয় যখন আপনার চাকরি মোটামুটি শিওর, আপনি গ্রিন কার্ড পেয়েছেন, অথবা আপনি যদি সৈনিক নাবিকে পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার ফুল সিলেকশন শেষ, তখন আপনার যোগদানের আগে চেস্ট এক্সরেটা করানো হয়। সো যদি আপনার এই এক্সরেতে প্রবলেম থাকে, তাহলে দেখা যায় যে অনেককে বাদ দিয়ে দেওয়া হয়। সো এই ক্ষেত্রে যেই কাজটা করতে হবে, যে আমাদের পরীক্ষার আগে, আমরা যখন পরীক্ষা দিব তার আগে অ্যাটলিস্ট আপনার সিওরিটি হওয়ার জন্য আপনার কোনো একটা মেডিকেল থেকে করায় দেখবেন। যদি কোনো সমস্যা থাকে হাড়ে, বা আপনার হচ্ছে লাঞ্চে যদি সমস্যা থাকে ফুসফুসগুলোতে, তাহলে তখন ট্রিটমেন্ট নিয়ে ঠিক করতে হবে। ওকে, সো এই চেস্ট এক্সরে এটা মেইনলি আপনার ফাইনাল মেডিকেল টেস্টের টেস্ট। তবে আমি বলবো যে প্রিলিমিনারি দেওয়ার আগে থেকে এই বিষয়গুলো আপনার ঠিক করে যাওয়া উচিত, যাতে করে এমন না হয় যে আপনার চাকরি হয়ে গেছে, বাট এই চাকরির পরে এই টেস্টগুলোতে বাদ পড়ে আপনি চাকরি হারাচ্ছেন। ওকে, তারপর এটা খুবই একটা ভাইটাল টেস্ট, এটা আপনার প্রিলিমিনারি মেডিকেল টেস্ট যদি করানো হয়, এবং অনেকেই এই টেস্টে বাদ পড়ে। মেইনলি যারা একটু ওভারওয়েট বা একটু শরীরে স্থূলতা বেশি, তাদের এই সমস্যাটা বেশি হয়। এটা ফ্ল্যাট ফুট। সো ফ্ল্যাট ফুটে মেইনলি আপনার দেখা হয় যে পায়ের যে পাতাটা, এই পাতাটা মাঝখানে একটা সুন্দর কার্ভ আছে কিনা। যেমন আমাদের বাম সাইডের পিকচারে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা কার্ভ আছে, বাট ডান সাইডে কিন্তু কার্ভটা নেই। সো এই কার্ভটা ওরা দেখতে চাই, এই কার্ভটা থাকতে হবে। যাদের এই কার্ভটা থাকে না, তারাই মেইনলি এই টেস্টে বাদ পড়ে। সো যদি কারোর এই ধরনের সমস্যা থাকে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি পরীক্ষার 1 মাস আগে থেকে জাস্ট এই এক্সারসাইজটা করবেন। ঠিক আছে, আপনার এই যে কোনো একটা বল, টেনিস বল বা এনি কাইন্ড অফ বল নিয়ে পায়ের গোড়ালিতে এভাবে রেখে প্রতিদিন আপনি এটা করবেন 2 থেকে 3 বার। ঠিক আছে, আপনার 20 মিনিটের যদি করেন প্রতিদিন, তাহলে এনাফ। আপনার এটা 1 মাস করলেই আস্তে আস্তে এটা চলে যাবে। আপনার মেইনলি আপনার পায়ের এই গোড়ালিতে যদি চর্বি থাকে, ওই চর্বিটা এই এক্সারসাইজের মাধ্যমে গলে যায়, যার ফলে আপনি পরবর্তীতে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে পারেন। ওকে, তারপরে থাকে আপনার প্রাইভেট পার্ট চেক আপ। এটা আপনার প্রিলিমিনারি থেকে শুরু করে ফাইনাল মেডিকেল সব মেডিকেলে করানো হয়।
এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে ভাবেন যে এই চেক আপটা কী কী চেক করা হয়, অনেকের মাথায় প্রশ্ন থাকে। সো মেইনলি এখানে আপনার চেক আপ করা হয় যে আপনার অন্ডকোষ দুটো ঠিক আছে কিনা, নাম্বার ওয়ান। ঠিক বলতে কোনো একটা বড় একটা ছোট এরকম থাকলে এটাকে অস্বাভাবিক ধরা হয়। আচ্ছা, সেকেন্ডলি আপনার হচ্ছে কোনো ধরনের স্কিন ডিজিজ আছে কিনা এইখানে, এই বিষয়টা চেক আপ করা হয়। কারণ যদি এই ধরনের প্রবলেম থাকে, আমি বলবো যে আগে থেকে একটা ডক্টর দেখায় সুন্দরভাবে এই জিনিসটা সলভ করতে পারেন। আমি বলবো যে আপনার যেইখানে সন্দেহ হবে যে এই প্রবলেমটা থাকতে পারে, আপনি ওই টাইপের একটা ডক্টর দেখাবেন এবং ওই প্রবলেমটা পরীক্ষার 1 মাস 2 মাস আগেই সলভ করে ফেলবেন। ওকে, তারপরে পাইলস খুবই ইম্পর্টেন্ট একটা চেক আপ, অনেককেই এই চেকায় বাদ দেওয়া হয়। সো পাইলসে মূলত আপনার এটা প্রিলিমিনারি ফাইনাল মেডিকেল দুইটাতেই টেস্ট করা হয় এবং এইখানে যদি কারো প্রবলেম থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি জাস্ট একটা ডাক্তারের কাছে যান, একটা ছোট অপারেশন করবে এবং তারপর পাইলসটা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন না। সো আমি এমন অনেক দেখেছি যে পাইলসের কারণে প্রিলিমিনারি মেডিকেল টেস্টে বাদ পড়ছে, বাট আলটিমেটলি সে যখন হচ্ছে আপনার ডাক্তারের কাছে গেল, ট্রিটমেন্ট করাইলো, 1-2 মাস পরে আবার সেই মানুষটাই প্রিলিমিনারি মেডিকেল টেস্টে ফিট আসলো। সো এটা খুবই নর্মাল, অনেকের এই প্রবলেমটা থাকে। আপনি জাস্ট আগে থেকে সচেতন হয়ে যদি দেখেন এবং এটা ট্রিটমেন্ট করান তাহলে ইজিলি আপনার পাস করতে পারবেন। ব্লাড টেস্ট, এটা মেইনলি আপনার ফাইনাল মেডিকেল টেস্ট, অর্থাৎ চাকরি হওয়ার পরে এই টেস্টটা করা হয়, ব্লাড টেস্ট। আচ্ছা, ব্লাড টেস্টে আপনার কী কী চেক আপ করা হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হচ্ছে প্রথমে আপনার চেক আপ করা হয় যে আপনার ব্লাডে HIV ভাইরাস আছে কিনা। সেকেন্ডলি HBsAg, এই টেস্টটা করা হয়, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস আপনি আক্রান্ত কিনা। তাছাড়া আরও কিছু চেক আপ আছে, এর মধ্যে একটা CBC করানো হয়, পাশাপাশি আপনার ডায়াবেটিসের চেক আপটা করানো হয়। সো এই চেক আপগুলো মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে HIV এবং HBsAg। সো এই দুইটা চেক আপ আমি বলবো যে আপনি আগে থেকেই করায় রাখবেন, কারণ এই দুইটা ভাইরাস যদি আপনার থাকে তাহলে আমি বলবো যে আপনার এই চাকরিতে তখন অ্যাপ্লাই করা উচিত না, বরং আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। ঠিক আছে, কারণ এই ভাইরাসগুলো একদম পার্মানেন্ট ভাইরাস, শরীরে একবার ঢুকলে আর বের হয় না। সো আপনি বলবো যে এই ধরনের টেস্টগুলো আগে থেকে করাবেন এবং দেখবেন যে আপনার শরীরে এই ভাইরাসগুলো আছে কিনা। আশা করি নাই, ইনশাল্লাহ যদি না থাকে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। স্কিন ডিজিজ দেখানো হয়, আপনার শরীরে যদি কোনো স্কিন প্রবলেম থাকে, কোনো দাগ, কোনো ধরনের আপনার হচ্ছে স্ক্যাবিস, ফাঙ্গাল ইনফেকশন, এনি কাইন্ড অফ স্কিন প্রবলেম যদি থাকে, আপনার উচিত কোনো একটা স্কিন ডক্টর দেখানো, স্কিন ডক্টর দেখিয়ে তারপরে ওটা ট্রিটমেন্ট করে দেন আসা। ঠিক আছে, এটা খুবই নর্মাল। দেখা যায় অনেকেরই এই প্রবলেমটা থাকে, স্কিনের অ্যাকনি প্রবলেম থাকে পিঠে, মেইনলি যেটা দেখা হচ্ছে এটা হচ্ছে অ্যাকনি প্রবলেম। এই অ্যাকনি প্রবলেমটা অনেকেরই থাকে, খুবই নর্মাল একটা অয়েনমেন্ট পাওয়া যায়, ওটা ইউজ করলে 1-2 মাসের মধ্যে এটা দূর হয়ে যায়, তখন আপনি ফুল ফিট পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই ছিল আপনার মেইনলি টোটাল মেডিকেল টেস্টে কী কী চেক আপ করা হয় এবং যে সেই জিনিসগুলো আপনি কীভাবে সলভ করতে পারেন তার একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। তবে আমি বলবো যে মেডিকেল টেস্টের হয়তো টিকলে আপনি একটা জব পাবেন, কিন্তু তার জবের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হেলথ ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর জব। সো আমি বলবো যে আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে, আপনার উচিত ফার্স্ট অফ অল নিজের হেলথ চেক আপ করা, হেলথে কোনো প্রবলেম থাকে ওটা সলভ করা। তারপরে যদি আপনার চাকরি করতে মন চায় দেন আপনি সেনানো বিমান বাহিনীতে অ্যাপ্লাই করেন। বাট সবার প্রথমে হচ্ছে আপনার হেলথ ইজ ওয়েলথ। সো আপনার স্বাস্থ্য যেহেতু সম্পদ, আপনার উচিত আগে স্বাস্থ্যের যত্ন নেওয়া। নিয়মিত একটু সকাল সকাল ওঠেন, একটু এক্সারসাইজ করেন, একটু জগিং করেন, একটু পুশ আপ দেন, একটু চিন আপ দেন, একটু বার্পি দেন, এই ধরনের কিছু ওয়ার্কআউট করেন। আপনার প্রথম দিন তো জিম করা লাগবে না, জিম করে আপনার বডি বিল্ডিং করা লাগবে, নট রিকোয়ার্ড। আমরা ভাবি যে এক্সারসাইজ মানে হয়তো জিমে যাওয়া লাগবে, কেন? আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, ওয়েট ট্রেনিং এক্সারসাইজগুলো করেন, আপনার বডি ওয়েট যেটা আছে এটা দিয়ে আপনি এক্সারসাইজ করেন, ক্যালিস্থেনিক্স এক্সারসাইজগুলো করেন, দ্যাটস এনাফ। তাহলে আপনার বডিতে একটা ফিটনেস আসবে। আপনার তো এখানে কোনো কম্পিটিশনে লড়বেন না যে আপনি মিস্টার বাংলাদেশ হবেন, মিস্টার ওয়ার্ল্ড হবেন, এমন কোনো কম্পিটিশনে কিছু না। জাস্ট আপনি ফিট থাকবেন, শরীরটা সুস্থ থাকবে, দ্যাটস ইট। সো আমি বলবো যারা পরীক্ষা দিতে চান আপনারা এখন থেকেই সকাল সকাল উঠবেন, একটু এক্সারসাইজ করবেন, একটু জগিং করবেন, তারপরে একটু ভালো মতো খাওয়া দাওয়া করবেন, বাজে ফুডগুলো, ফাস্ট ফুড এগুলো বর্জন করবেন, দ্যাটস এনাফ। ওকে, অনেকের জন্য, সবার জন্য শুভকামনা, এবং আমি ট্রাই করবো নেক্সট আরেকটা ভিডিও বানানোর, এবং সেই ভিডিওতে আমি দেখাবো যে আপনার এই প্রিলিমিনারি মেডিকেলের পরে অনেক ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে প্রিলিমিনারি ভাইভা। সো প্রিলিমিনারি ভাইভাতে কী কী প্রশ্ন নর্মালি আস্ক করা হয়, কী কী কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনাকে, কীভাবে দিতে হবে,
এবং ভাইভাতে একদম চান্স পাওয়ার, প্রিলিমিনারি ভাইভাতে আপনি যাতে 100% চান্স পেতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। একদম A to Z আমি প্রিপারেশন নিয়ে আপনার ভিডিওটা আমি তৈরি করবো ইনশাল্লাহ, দেখা যাক। সো সেই পর্যন্ত সাথে থাকুন। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।